বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাইরুত বিস্ফোরণের ঘটনায় লেবাননের বিদায়ী প্রধানমন্ত্রী এবং সাবেক 4 মন্ত্রী অভিযুক্ত। দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন তদন্তকারী বিচারক। পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ শেষ। আমার বাড়ি এইখানে, আসা যাওয়ার সময় এক নজর উকি দিয়ে দেখে যাই পদ্মা সেতু কিভাবে হইতেছে। আস্তে আস্তে সুন্দরভাবে পদ্মা সেতু হইল। আমরা তখন আশা করতে পারি না যে এত বড় পদ্মার মধ্যে এত বড় ব্রিজ কিভাবে হবে। ভারতে নতুন একটি ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের উপর জোর চাপ। ঝাড়খণ্ডের বিধানসভায় প্রস্তাব পাশ। আর শেষে রয়েছে প্রীতিভাজন ইস্যু। তবে পরিক্রমা শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। লেবাননের বৈরুতে অগাস্ট মাসে বিধ্বংসী বিস্ফোরণের তদন্তকারী বিচারক বিদায়ী প্রধানমন্ত্রী আবু দিয়াব এবং সাবেক 3 মন্ত্রীকে অভিযুক্ত করেছেন। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। মিস্টার দিয়াব বলেছেন, বিবেকের কাছে তিনি স্বচ্ছ এবং তিনি বুঝতে পারছেন কেন ওই বিচারক তাকে টার্গেট করেছেন। ওই বিস্ফোরণে 200-এর বেশি লোক মারা যায়, আহত হয় কয়েক হাজার। ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী সতর্ক করেছেন, নতুন বছরে ইউরোপীয় জোটের দেশগুলোতে 3 মাসের বেশি থাকলে ব্রিটিশ নাগরিকদের ভিসা নিতে হবে। প্যারিসের আন্তর্জাতিক রেল টার্মিনালে ব্রেক্সিট পরবর্তী সীমান্ত নিয়ন্ত্রণের ব্যবস্থা পরিদর্শন করার সময় ফরাসি মন্ত্রী একথা বলেন। প্যারিসের এই টার্মিনালে লন্ডন থেকে ইউরোস্টার ট্রেন এসে থামে। চীনের সরকার জানিয়েছে, গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 কানাডীয় নাগরিকের বিচার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাগুলোর সাথে চীনা একটি প্রযুক্তি কোম্পানির সিনিয়র একজন কর্মকর্তার কানাডায় আটক হওয়ার সম্পর্ক রয়েছে। তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাইকেল স্প্যাভার এবং মাইকেল কোভরিককে চীনের জাতীয় নিরাপত্তা বিপদগ্রস্ত করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। কানাডা বছর 2 আগে চীনা কোম্পানি হুয়াওয়ের সিনিয়র কর্মকর্তা মেং ওয়াজুকে আটক করার পরপরই চীনে এই 2 কানাডীয়কে আটক করা হয়। ব্রাসেলস ভিত্তিক একটি প্রতিষ্ঠান বলছে, ভারতের স্বার্থে ভুয়া তথ্য ছড়িয়ে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তি খাটো করার একটি প্রচারণা তারা তাদের তদন্তে উন্মোচন করেছে। ইইউ ডিসইনফো ল্যাব নামে সংস্থাটি বলছে, 15 বছর ধরে এই প্রচারণা চালানো হচ্ছে এবং এতে ভুয়া মিডিয়া এবং নামসর্বস্ব এনজিওর নাম ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পাকিস্তান বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। তবে এই প্রচারণার পেছনে ভারত সরকারের হাত রয়েছে এমন কোনো প্রমাণ অবশ্য এই তদন্তে পাওয়া যায়নি। আফগানিস্তান এবং ইরানের নেতারা 2 দেশের মধ্যে একটি রেল লাইন উদ্বোধন করেছেন। 140 কিলোমিটার দীর্ঘ রেল লাইনটি ইরানের খাপ শহরকে আফগানিস্তানের হেরাত শহরের সাথে যুক্ত করেছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন, এই রেল লাইনটি 2 দেশ এবং ওই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, 2 দেশের জন্য আজকের দিনটি একটি ঐতিহাসিক অধ্যায়। ইটালিয়ান ফুটবলার পাওলো রসি গোলের সামনে যার অসামান্য নৈপুণ্যের ওপর ভর করে ইটালি 2082 সালের বিশ্বকাপ জিতেছিল, তিনি মারা গেছেন। 64 বছর বয়সী এই ফুটবলার দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে আজকের পরিক্রমায় রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রীতিভাজন ইস্যু। কিছুক্ষণ পর তার আগে অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশে দীর্ঘ আলোচিত এবং এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপনের মাধ্যমে সেতুটির মূল কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। অবশ্য স্প্যান বসানোর কাজ শেষ হলেও 2022 সালের আগে এর উপর গাড়ি চলাচল শুরু হবে না বলে জানা গেছে।
দক্ষিণের ২১টি জেলার সাথে ঢাকার সরাসরি যোগাযোগ তৈরির মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই যুক্তিতে বিশ্বব্যাংকের ঋণ জোগাড়ে ব্যর্থ হলেও নিজস্ব সম্পদ দিয়ে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত হয়েছিল। সেতুটি চালুর পর বাংলাদেশের অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব কেমন হতে পারে, এ নিয়ে ঢাকা থেকে শাহনাজ পারভীনের রিপোর্ট। মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে পদ্মা নদীর ঠিক যে জায়গাটিতে সেতুটি নির্মিত হচ্ছে তা বাড়ি থেকে দেখতে পান পদ্মার পাড়ের বাসুদিয়া গ্রামের মোহাম্মদ জামাল শেখ। আমি তো ঢাকাতে ব্যবসা করি, আমার বাড়ি এইখানে, আসা যাওয়ার সময় এক নজর উকি দিয়ে দেখে যাই সেই পদ্মা সেতু কিভাবে হইতেছে। আস্তে আস্তে সুন্দরভাবে পদ্মা সেতু হইলো। আমরা তখন আশা করতে পারি না যে এত বড় পদ্মার মধ্যে এত বড় ব্রিজ কিভাবে হবে। আজ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপন করার মধ্য দিয়ে এর মূল কাজ অর্থাৎ কাঠামো তৈরির কাজ শেষ হয়ে গেল। সর্বশেষ স্প্যান বসানোকে ঘিরে নির্মাণস্থলে আজ এক ধরনের উৎসবের আমেজ লেগেছিল। সেই বর্ণনায় দিচ্ছিলেন স্থানীয় সাংবাদিক মীর নাসির উদ্দিন। তিনি বলছিলেন, মাত্র ৫ বছরে সেতুটি নির্মাণকে ঘিরে কিভাবে বদলে গেছে নদীর দুপারের চিত্র। যেই জমিতে আমাকে ৫,০০০ টাকা শতক ছিল, সেই জমিতে আমি এখন ৫ লাখ টাকা দিচ্ছে না, এরকম হয়ে গেছে। এইখানে টিনের ঘর ছাড়া কিছু দেখা যায়নি, সেখানে এখন বহুতল ভবন দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন আবাসন কোম্পানিগুলো কিন্তু সাইনবোর্ড টাঙিয়ে ভরে ফেলছে কে কত আগে জায়গা জমি কিনবে। এই ৫ বছর আগে যখন সেতুর মূল কাজ শুরু হয়েছিল তখনকার দৃশ্য আর এখনকার দৃশ্য মেলালে বিস্ময়কর মনে হবে। কিন্তু এই পরিবর্তন শুধু মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের নয়। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি দক্ষিণের ২১টি জেলার মানুষের জীবনও বদলে দেবে, তেমনটাই আশা করা হচ্ছে। বাংলাদেশে এর আগে আর কোনো সরকারি অবকাঠামো এত বেশি অর্থ খরচ করে তৈরি করা হয়নি। এই সেতুটি বাংলাদেশের মোট ভূখণ্ডের ২৯% এলাকার মানুষের জীবনে প্রত্যক্ষভাবে নানা আঙ্গিকে পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। সেতুটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুফলই বেশি বলে মনে করছেন অর্থনীতিবিদ নাজনীন আহমেদ। এটা কিন্তু অনেক অর্থনৈতিক সুযোগের দরজা খুলে দেবে। একদিকে প্রথমত মানুষের যাতায়াতের যখন সংযোগটা যখন খুব সহজ হয়ে যাচ্ছে, পণ্য যখন খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছে, তার ফলে কিন্তু অনেক রকমের ব্যবসা বাণিজ্য নতুন করে সৃষ্টি হওয়া সেই দিকগুলো উন্মুক্ত হবে এবং এই পণ্য পরিবহনের ব্যয় কমার ফলে সেটার একটা ইতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়বে। আমরা দক্ষিণাঞ্চলের দিকে বিভিন্ন জায়গায় প্রচুর ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ দেখতে পাবো। এভাবে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, স্বাভাবিকভাবেই তাতে সৃষ্টি হবে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর কর্মসংস্থান যখনই বাড়ে তার একদম সরাসরি ইম্প্যাক্ট হচ্ছে দারিদ্র্য বিমোচনে। আর সেটি সব মিলিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। ২০১১ সালে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হওয়ার কথা থাকলেও পরিকল্পনায় নানা ধরনের সংশোধনের কারণে প্রথম স্প্যানটি স্থাপনে ২০১৭ সাল পর্যন্ত লেগে গিয়েছিল। দুর্নীতির অভিযোগ সহ সেতুটি নানা কারণে আলোচনার কেন্দ্রে ছিল। দুর্নীতির অভিযোগের চরম সমালোচনার মুখে সরে দাঁড়িয়েছিলেন তৎকালীন যোগাযোগ মন্ত্রী। জেলে যেতে হয়েছিল তখনকার সেতু সচিবকে। দুর্নীতির অভিযোগ ওঠার পর এর অর্থায়ন থেকে সরে দাঁড়িয়েছিল দুটি আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী সংস্থা। আওয়ামী লীগ সরকারের জন্য এই উন্নয়ন প্রকল্পটি সফলভাবে শেষ করতে পারা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে বাংলাদেশ নিজের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। সেতুটি নির্মাণের সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব ব্যাখ্যা করছিলেন নৃবিজ্ঞানী জুবাইদা নাসরিন। আর আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, পদ্মা সেতু অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এই পর্যায়ে এসেছে এবং এই মানুষদেরও কিন্তু অনেকদিন অপেক্ষা করতে হয়েছে সেতুটিকে আসলে এই পর্যায়ে দেখার জন্য। সেই জায়গা থেকে তাদের একটা স্নায়ুর যে এতদিন ধরে একটা চাপ বোধ করতো তারা, যে তারা বঞ্চিত আছে, তারা রাষ্ট্রের যে মূল চাহনির জায়গাগুলো থেকে তারা দূরে আছে, সুতরাং এর মধ্যে দিয়ে তারা কিন্তু মনে করছে একটা স্বস্তির জায়গা ফিরে এসেছে, যে তারা সব জেলার সঙ্গে কানেক্টেড হচ্ছে এবং যখন সে মনে করে যে না, আমি রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে এই স্বস্তির জায়গাটা ফেরত এসেছে। তবে নাজনীন আহমেদ মনে করিয়ে দিচ্ছেন, যে বিনিয়োগ ও অর্থনৈতিক অগ্রগতি আশা করা হচ্ছে তার প্রক্রিয়া যেন নানা জটিলতায় আটকে না যায়। শাহনাজ পারভীন। ভারতে নতুন একটি ধর্মকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ছে। ঝাড়খণ্ড রাজ্যের আদিবাসী সমাজের জন্য পৃথক একটি ধর্মের স্বীকৃতি চেয়ে ওই রাজ্যের বিধানসভায় সম্প্রতি একটি প্রস্তাব পাশ করা হয়েছে। ওই ধর্মটির নামকরণ করা হয়েছে সারনা। যদিও বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মধ্যে ধর্মাচরণের বিভিন্ন
কিছু কিছু ফারাক রয়েছে, তবে মূলত তারা প্রকৃতি পূজারী। অন্যদিকে আদিবাসী সমাজ আসলে সনাতন হিন্দু ধর্মের অনুসারী বলে মনে করে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। আদিবাসী নেতারা বলছেন, স্বাধীনতার পর থেকে জনগণনার সময় শুধুই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ইত্যাদি প্রধান ধর্মগুলোর মধ্যে একটাকে বেছে নিতে তারা বাধ্য হন। এই প্রথা বদলের দাবি ঝাড়খণ্ড রাজ্যে দীর্ঘদিন ধরেই চলছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। ঝাড়খণ্ড বিধানসভায় সর্বসম্মতিক্রমে যে প্রস্তাব পাশ হয়েছে তাতে রাজ্যের উপজাতি নাগরিকদের একটি নির্দিষ্ট ধর্ম, যার নাম সারনা, সেটি বেছে নেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবটি যদি কেন্দ্রীয় সরকার মেনে নেয় তাহলে আগামী বছরের জনগণনার ফর্মে হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি প্রধান ধর্মগুলির সঙ্গেই সারনা ধর্মের নামও উল্লেখ করা থাকবে। আদিবাসীদের ধর্মগুরু বন্ধন টিগ্গা বলছিলেন, भारत में हिंदू, मुस्लिम, सिख, ईसाई, जैन, बौद्ध हैं। ये 6 धर्मों के नाम से মিস্টার টিগ্গার কথায় ভারতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন আর বৌদ্ধ এই 6টি ধর্ম দিয়েই জনগণনার সময় নাগরিকদের ধর্মীয় পরিচিতি নথিভুক্ত করা হয়। কিন্তু এর বাইরেও তপশিলভুক্ত জনজাতি অর্থাৎ আদিবাসীরাও ভারতের বাসিন্দা, কিন্তু তাদের কোনো ধর্মীয় পরিচিতি লেখা থাকে না। আদিবাসীরা প্রকৃতির পূজারী, যে ধর্মের নাম সারনা। ভগবান ধর্মেশ, সিংবুঙ্গা, হিল্লা মারাঙ্গুরুর উপাসনা যারা করে তারাই সারনা ধর্মাবলম্বী, ব্যাখ্যা করছিলেন বন্ধন টিগ্গা। হিন্দুত্ববাদীরা অবশ্য মনে করেন না যে আদিবাসীদের পৃথক কোনো ধর্ম আছে। তারাও সনাতন হিন্দু ধর্মেরই অংশ বলেই মনে করেন হিন্দু পুনরুত্থানবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। সংঘের শাখা সংগঠন জনজাতি সুরক্ষা মঞ্চও রয়েছে আদিবাসীদের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য। এই সংগঠনটির জাতীয় সহ কোঅর্ডিনেটর রাজকিশোর হাঁসদা বলছিলেন, सरना कोई धर्म तो है नहीं, सरना एक जाति का पूजा स्थल है। মিস্টার হাঁসদার কথায় সারনা বলে আসলে কোনো ধর্ম নেই, এটা আদিবাসীদের একটা অংশের পুজোর জায়গা। অনাদিবাসী মানুষরা যেমন কুর্মি, কৈরি এরাও সারনা স্থলকে মান্য করেন। এই সারনা ধর্মের নামে রাজনীতি তো হচ্ছেই, এছাড়াও এটা একটা বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র যার মধ্যে খ্রিস্টান মিশনারিরা এবং বামপন্থীরা জড়িত। আদিবাসীরা আসলে সনাতন হিন্দু ধর্ম মেনেই চলেন। যারা বলছে যে আদিবাসীরা শুধুই প্রকৃতি পূজারী, সনাতন হিন্দু ধর্মের আধারও তো সেই প্রকৃতি, ব্যাখ্যা করছিলেন রাজকুমার হাঁসদা। আদিবাসী ধর্মগুরু বন্ধন টিগ্গার কাছে যখন এই ব্যাখ্যা উত্থাপন করেছিলাম, তিনি প্রথমেই একটা গান গেয়ে উঠেছিলেন। সিন্ধু ঘাটি রে বাবারি রিয়ায়লা, মোহন জুদড়ো হড়পা ঘাটি রে বাবারি রিয়ায়লা। এই গানের অর্থ হলো, কোথা থেকে আর্তচিৎকার আর কান্নার শব্দ আসছে? সিন্ধু উপত্যকা, মহেঞ্জোদড়ো, হরপা উপত্যকা থেকে আসছে ওই কান্নার রোল। হাজার হাজার বছর ধরে আদিবাসী সমাজ সিন্ধু উপত্যকার কান্না নিয়ে প্রচলিত গানটি গেয়ে থাকে বলে জানাচ্ছিলেন মিস্টার টিগ্গা। অনার্য সিন্ধু সভ্যতার উপরে আর্যদের আক্রমণ এবং যুদ্ধের কথাই বলা হয়েছে ওই গানে। তাই তার প্রশ্ন, আদিবাসীরা যদি সনাতনী হিন্দুই হবে তাহলে কেন মধ্য এশিয়া থেকে আগত আর্যদের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছিল সিন্ধু উপত্যকায়? ঝাড়খণ্ডের সাহিত্যকার বন্দনা টেটে বলছিলেন, আদিবাসীরা চিরকালই প্রকৃতি আরাধনা করে এসেছে, কিন্তু আরএসএসই আদিবাসী সমাজের মধ্যে ধীরে ধীরে হিন্দু ধর্মের রীতিনীতি, ভালো মন্দ এসব প্রবেশ করিয়েছে। लंबे समय से वो हमारे बीच में घुसकर काम कर रहे हैं। মিসেস টেটের কথায় দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজের মধ্যে প্রভাব বিস্তারের কাজ করছে আরএসএস। হিন্দু ধর্মের প্রেক্ষিতে ভালো মন্দের ভাবনাটা আদিবাসীদের মাথায় ঢুকিয়েছে তারাই। যেমন আদিবাসীরা গরুর মাংস খায়, কিন্তু হিন্দুত্ববাদীরাই এটা বোঝাতে থাকে যে গরুকে তো মা হিসাবে মানা হয়, তাহলে কি করে গরুর মাংস খাওয়া যেতে পারে? এভাবেই তারা আদিবাসীদের একাংশের ব্রেন ওয়াশ করেছে দীর্ঘদিন ধরে, বলছিলেন আদিবাসী সাহিত্যকার বন্দনা টেটে। ধর্মের নাম সারনা দেওয়া হলেও তা নিয়ে আদিবাসী সমাজের মধ্যেই মতান্তর রয়েছে বলে জানাচ্ছিলেন সমাজকর্মী আলোকা কুজুর। सरना मतलब होता है सखुआ का पेड़, छाल का पेड़, उसको सरना बोलते हैं कुड़ुक में, माने ओराव में। सरना মিস কুজুরের কথায় সারনা শব্দের অর্থ হলো শাল গাছ। এটা ওরাও জনজাতির ভাষা কুরুক শব্দ। সব আদিবাসী কিন্তু সারনা শব্দটাকে মেনে নেয় না। যদি এটাকে আদিবাসী ধর্ম বলে অভিহিত করা হতো তাহলে হয়তো যথার্থ হতো। প্রত্যেকটা জনজাতির পৃথক উপাসনা স্থল রয়েছে, তারা কি সারনা ধর্ম মেনে নেবে? প্রশ্ন করছিলেন আলোকা কুজুর। মিস কুজুর আরও জানাচ্ছিলেন, পণ্ডিত রামদয়াল মুন্ডা আদি ধর্ম নামের একটি বই সংকলন করেছিলেন। তাতেই তিনি লিপিবদ্ধ করে গেছেন যে আদিবাসীদের কোন সময় কি আরাধনা করতে হবে, কি মন্ত্র উচ্চারণ করতে হবে, সবই। আদি ধর্মই আসলে আদিবাসীদের ধর্ম বলেই তিনি মনে করেন। অমিতাভ ভট্টশালী। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে প্রীতিভাজন ইস্যু।
এ সপ্তাহের প্রতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি আমি মানসী বড়ুয়া। আর আমি সাবির মুস্তাফা। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও কয়েকটি চিঠি এসেছে বাংলাদেশের চলমান ভাস্কর্য বিতর্ক নিয়ে। এই বিতর্ক এখন রাজনীতির মাঠে উত্তপ্ত বাক্য বিনিময়ে পরিণত হয়েছে বলেই মনে হচ্ছে। সে বিষয়ে প্রথম চিঠি লিখেছেন ঢাকার ধানমন্ডি থেকে শামীমউদ্দিন শ্যামল। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে পাল্টাপাল্টি উত্তপ্ত বিক্ষোভ চলছে তাতে মনে হচ্ছে দুপক্ষই এই বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাছাড়া আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে ভাস্কর্য বিরোধী ইসলামী উগ্রপন্থীদের সাথে আলোচনার বিষয়ে তোড়জোড় শুরু করেছে। আওয়ামী লীগের বিপক্ষ শক্তি এখন এই দলগুলোই। হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। হওয়াটাই স্বাভাবিক, কারণ আওয়ামী লীগ সরকার যতটুকু শক্তি প্রয়োগ করে বিএনপি এবং জামাতকে দমন করেছে, ঠিক ততটুকু ভালোবাসা দিয়ে হেফাজতকে কাছে টেনেছে। এবারও যদি সরকার হেফাজতের কাছে নতি স্বীকার করে, তাহলে ভবিষ্যতে সরকারের কলকাঠি নাড়বে এই ইসলামপন্থী উগ্র দলগুলোই। তখন আওয়ামী লীগ ও সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি ধসে পড়বে। বিষয়টা যে বেশ জটিল তা নিয়ে কোনো সন্দেহ নেই মিস্টার শামীমউদ্দিন। যখন হাইকোর্ট ভবনের সামনে গ্রিক দেবীর ভাস্কর্য নিয়ে বিতর্ক হয়েছিল, তখন সেটা স্থানান্তর করে সমঝোতা করা হয়েছিল। কিন্তু এবার আপত্তিটা শুধু দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির ভাস্কর্য নিয়েই নয়, এখানে মৌলিক ধর্মীয় অনুশাসনের কথা বলা হচ্ছে এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠিত ভাস্কর্য টেনে হিঁচড়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ আলোচনার মাধ্যমে সমাধান চাইবে ঠিকই, কিন্তু সমাধানটা কি হবে? সমঝোতার রাস্তাটা কি? পরে চিঠি লিখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ মাসুদ রানা। রাজাকার আলবদররা স্বাধীনতা ঠেকাতে পারেনি, তেমনিভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ঠেকাতে পারবে না। কিন্তু কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি, এ নিয়ে কারো বক্তব্য থাকতেই পারে। এ নিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যাও দিতে পারেন কেউ। এ বিষয়ে কথা বলতে গিয়ে দেশের আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করেছে তা অত্যন্ত দুঃখজনক। আমাদের কথা বলতে হবে কারো বক্তব্য নিয়ে। বক্তব্যের উত্তর দেওয়ার নামে বক্তার চরিত্র হনন বা তাকে হুমকি দেওয়া কতটা যৌক্তিক? আপনি ঠিকই বলেছেন মিস্টার রানা, যে কারো বক্তব্যের জবাব শুধু পাল্টা বক্তব্য দিয়েই দেওয়া উচিত, হুমকি ধামকি দিয়ে নয়। অতীতে আমরা দেখেছি কারো বক্তব্যকে ধর্মের অবমাননা বলে বর্ণনা করে তাদের হত্যা পর্যন্ত করা হয়েছে, অনেককে দেশ ছাড়া হতে হয়েছে। সেটা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি ভাস্কর্যের বিরুদ্ধে কোনো ইসলামী বুদ্ধিজীবী কোনো বক্তব্য দিলে তাকে আক্রমণের হুমকিও গ্রহণযোগ্য হবে না। পরে চিঠি লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতাপ ভট্টাচার্য, তবে তিনি বিতর্ক নিয়ে মন্তব্য করেননি। ভাস্কর্য ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। মহান স্বাধীনতা যুদ্ধের স্মারকস্বরূপ দেশের বিভিন্ন স্থানে নানা ভাস্কর্য এবং বিশেষ করে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে প্রতিনিয়ত এসব ভাস্কর্যের অবমাননা হচ্ছে। নিয়মিত পরিষ্কার এবং যত্ন না নেবার দরুন নির্মিত ভাস্কর্যসমূহ তার সৌন্দর্য হারিয়ে ফেলছে। তাই মহান মুক্তিযুদ্ধ এবং বাঙালি ঐতিহ্যের নিদর্শনস্বরূপ দেশব্যাপী বিভিন্ন স্থানে ভাস্কর্য নির্মাণের পাশাপাশি যথাযথ উপায়ে সংরক্ষণের আহ্বান করছি। এখানে আপনি বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনার একটি বড় ত্রুটির দিকে আঙ্গুল তুলে ধরেছেন মিস্টার ভট্টাচার্য। এসব স্থাপনা নির্মাণের সময় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয় ঠিকই, লোকবল নিয়োগ করা হয়, কিন্তু তারপর সেটা রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব নেয় কে? সেখানে যথেষ্ট অর্থ বরাদ্দ করা আছে কি? তদারকি করার দায়িত্বটাই বা কার? এখানে জবাবদিহিতার অভাব আছে বলেই আমার মনে হয়। এবার আসি করোনা ভাইরাস প্রসঙ্গে। ভ্যাকসিন নিয়ে লিখেছেন দিনাজপুরের পার্বতীপুর থেকে মেনহাজুল ইসলাম তারেক। আমাদের দেশে প্রথম ধাপে কত সংখ্যক মানুষের জন্য টিকা প্রয়োজন, কোন কোন উৎস থেকে তা আসবে, এসব চূড়ান্ত করার পাশাপাশি টিকা হাতে পাওয়ার পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। টিকা সংরক্ষণ ও বিতরণ কাজে লোকবল, সরঞ্জাম সহ সামগ্রিক পরিকল্পনা এখনই ঠিক করে রাখা না হলে অতীত অভিজ্ঞতায় বলছি, পরবর্তী সময়ে পুরো বিষয়টির ব্যবস্থাপনায় নানা ধরনের ত্রুটি বা অনিয়ম দেখা দিতে পারে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সহ এ বিষয়ক অন্যান্য কার্যক্রমে যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশের একটা বড় সুবিধা আছে মিস্টার ইসলাম, এবং সেটা হচ্ছে সারা দেশে টিকা প্রদানের অভিজ্ঞতা স্বাস্থ্য কর্তৃপক্ষের আছে। আপনার হয়তো মনে আছে 1990-এর দশকে একদিনে লক্ষ লক্ষ শিশুকে পোলিওর টিকা দেওয়া হতো। করোনা ভাইরাস কর্মসূচি আরও ব্যাপক হবে, তবে সেটা একদিনে একযোগে করা হবে না। 3 কোটি ডোজে মোট জনসংখ্যার মাত্র একটি অংশকে টিকা দেওয়া যাবে। কাজেই কাদের অগ্রাধিকার দেওয়া উচিত, কিভাবে তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়বে। সম্প্রতি প্রায় 2000 রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচর দ্বীপে স্থানান্তর করা হয়। সে বিষয়ে কয়েকটি চিঠি এসেছে। প্রথমটি লিখেছেন সাভার সরকারি কলেজ থেকে মনিরুল হক রনি। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ফর্টিফাই রাইটসের মতো 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপত্তির মুখে সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেছেন, রোহিঙ্গাদের কাউকে জোর করে ভাসানচরে নেওয়া হচ্ছে না। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, শরণার্থী ও মানবাধিকার কর্মীদের অনেকেই অভিযোগ করেছেন অনেক রোহিঙ্গাকেই জোর করে ভাসানচরে পাঠানো হচ্ছে। এমন উদ্ভূত পরিস্থিতি কি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে না? অন্যদিকে ইইউ সহ আন্তর্জাতিক দাতা গোষ্ঠীসমূহের সাহায্য প্রদানের অপারগতা ও আপত্তির মুখে 1 লাখ রোহিঙ্গাকে অনির্দিষ্ট সময় ধরে খাওয়া পড়া সহ পুরো দায়িত্ব নেওয়া সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করবে নাকি? 3 বছর পার হয়ে গেছে মিস্টার হক, কিন্তু তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া এক পাও এগোয়নি। কাজেই দীর্ঘসূত্রিতা এমনিতেই হবে। তাদের ভাসানচরে পাঠানোর কারণে নতুন কোনো বাধা সৃষ্টি হবে বলে আমার মনে হয় না। বরঞ্চ হয়তো বাংলাদেশ সরকার এই অচলাবস্থা থেকে বের হবার জন্যই ভাসানচরকে ব্যবহার করতে চাইছে। তবে আপনার শেষ কথাটা অবশ্যই সত্য। প্রায় 1 লাখ রোহিঙ্গার ভরণ পোষণ যদি বাংলাদেশকেই করতে হয়, তাহলে তো সরকারের বাজেটের উপর নতুন চাপ সৃষ্টি হবেই। অবশ্য সরকার চেষ্টা করবে জাতিসংঘকে বোঝাতে যে মানবিক কারণেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের সাহায্য করা। এখানে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা বা তার অভাবের প্রমাণ পাওয়া যাবে। পরে চিঠি লিখেছেন খুলনার দাকব থেকে মুকুল সর্দার। সানজানা চৌধুরীর প্রতিবেদন থেকে যেমনটা জানা গেছে, রোহিঙ্গারা ভাসানচরের আবাসন প্রকল্পের সুযোগ সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবরই ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিরোধিতা করছে। রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর বিরোধিতা করার পক্ষে মানবাধিকার সংস্থাগুলির কিছু যৌক্তিক কারণ হয়তো আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে যতটা তৎপর, রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে তাদের মধ্যে তেমন কোনো তৎপরতা কি আছে? তারা যে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে না তা কিন্তু নয় মিস্টার সর্দার। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তারা রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানায় ঠিকই, কিন্তু সমস্যা হচ্ছে মিয়ানমার এসব দাবি খুব একটা আমলে নেয় না। ভাসানচরের আবাসন ব্যবস্থা যে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোর চেয়ে উন্নত মানের তা নিয়ে কোনো দ্বিমত নেই। সমস্যা অন্য জায়গায়। মানবাধিকার সংস্থাগুলো মনে করে ভাসানচর এক ধরনের বন্দি শিবির এবং রোহিঙ্গাদের সেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে পাঠানো হচ্ছে। সিগারেট খাওয়ার কারণে একজন নারীকে হেনস্থা করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে অনেক প্রতিক্রিয়া হয়েছে। সে বিষয়ে লিখেছেন ঢাকা থেকে মোহাম্মদ নজরুল ইসলাম নবু। ভিডিওতে দেখা যাচ্ছে ধূমপানের কারণে একদল অতি সচেতন লোক নারীটিকে অপমান করছে এবং যাচ্ছে তাই বলছে। তাদের ধারণা, নারী হয়ে ধূমপান করা অত্যন্ত গর্হিত একটি কাজ। এভাবে তো একটা সমাজ উচ্ছন্নে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, পুরুষরা যখন প্রকাশ্য দিবালোকে সিগারেটে শুকটান মেরে আকাশ বাতাস ধোঁয়াচ্ছন্ন করে ফেলে, তখন এই অতি সচেতন লোকগুলো কোথায় থাকে? নাকি সে একজন নারী বলেই আপনারা এত উচ্চবাচ্য করতে পারলেন? প্রকাশ্য ধূমপানের কারণে সমাজ যদি উচ্ছন্নে যায়, তাহলে মেয়েদের চেয়ে এক্ষেত্রে পুরুষরাই বেশি দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে পরিচালিত গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে গ্যাটস অনুসারে বাংলাদেশে ধূমপায়ীর বর্তমান সংখ্যা 2,19,00,000। তবে পুরুষের ধূমপানের ফলে নারীদের পরোক্ষ ধূমপানের শিকার হওয়ার হার অনেক বেশি। 30% প্রাপ্তবয়স্ক নারী কর্মস্থলে এবং 21% নারী জনসমাগম স্থলে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। অর্থাৎ ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের শিকার বাংলাদেশের প্রায় 1 কোটি নারী। আপনি ঠিকই বলেছেন মিস্টার ইসলাম। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সেটা কারো খাওয়া উচিত না। সেখানে লিঙ্গ বৈষম্য হবে কেন? মেয়েরা সিগারেট খেলে যা হয়, পুরুষরা খেলেও ঠিক তাই হয়। এখানে একজন ধূমপায়ীকে প্রকাশ্যে ধূমপানের জন্য হেনস্থা করা হয়নি। হেনস্থা করা হয়েছে একজন নারীকে প্রকাশ্যে ধূমপানের সাহস দেখানোর জন্য। সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে যে অনেক সময় নেয়, সেটা আবারও প্রমাণিত হলো। আর আপনি পরোক্ষ ধূমপানের যে পরিসংখ্যান দিলেন, সেটা চোখ খুলে দেওয়ার মতো।
এই বিষয়ে আরও লিখেছেন রংপুরের কাউনিয়া থেকে বিলকিস আক্তার। আমি ধূমপানের পক্ষপাতী নই, সেটা পুরুষ হোক কিংবা নারী, কিন্তু এখানে তিনি একজন নারী বলে লঘু পাপে গুরুদণ্ড পেয়েছেন বলেই মনে হয়। যদি সমালোচনা করতে হয় বা আইনের আওতায় আনতেই হয়, তাহলে সবাইকে একসাথে তা আনতে হবে, হোক সে ছেলে বা মেয়ে। তবে এও ঠিক, নারীর সৌন্দর্য নারীত্বের মধ্যেই বিদ্যমান। আধুনিকতার নামে এ ধরনের আচরণ কোনো মতেই কাম্য নয়। তবে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করেই বলছি, জনসমক্ষে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সমাজ ব্যবস্থার উপর সকলের শ্রদ্ধাবোধ থাকা উচিত। এ ধরনের কাজ সামাজিক মূল্যবোধ পরিপন্থী, এটা ভেবে নারী পুরুষ সকলেরই উচিত প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা। এখানে আইন কোনো বিষয় বলে আমার মনে হচ্ছে না মিস আক্তার। এখানে পরিষ্কারভাবে নারী বিদ্বেষী আচরণ দেখা যাচ্ছে। পুরুষ ধূমপান করলে সেটা মেনে নেওয়া হয়, কিন্তু নারী করলে সেটা ঔদ্ধত হিসেবে দেখা হয়। সেজন্য অনেক তরুণী প্রকাশ্যে ধূমপানকে নিজেদের স্বাধীনতার ঘোষণা হিসেবে দেখে। ধূমপান ক্ষতিকর জেনেও পুরুষতান্ত্রিক এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই অনেক নারী প্রকাশ্যে ধূমপান করেন। কাজেই পুরুষের মানসিকতা বদলানো না পর্যন্ত নারীও প্রতিবাদের রাস্তা খুঁজতে থাকবে। এবারে ভারতে চলমান কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন করেছেন ঢাকার গেন্ডারিয়া থেকে মোহাম্মদ জিল্লুর রহমান। বেশ কদিন যাবৎ বিবিসির খবরে শুনছি ভারতে বিতর্কিত 3টি আইন বাতিলের দাবিতে কৃষকরা গত 10-12 দিন ধরে যে তুমুল আন্দোলন করছে, তার প্রতি দুনিয়া জুড়ে প্রবাসী শিখ সম্প্রদায় স্বতঃস্ফূর্ত সমর্থন জানাচ্ছে। এমনকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পর্যন্ত ভারতের কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন। তাদের দাবিগুলোর প্রতি ইতোমধ্যে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোও সমর্থন দিয়েছে। কিন্তু ভারতের বিজেপি সরকার কৃষক আন্দোলন ও দাবিগুলোকে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে মনে হচ্ছে। তারা কৃষকদের দাবিগুলো নিয়ে গড়িমসি করছে। বিবিসির কাছে আমার প্রশ্ন, বিজেপি সরকার কেন কৃষকদের দাবিগুলো মানতে চাইছে না? বিজেপি সরকার কৃষকদের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সে কথা হয়তো সঠিক না মিস্টার রহমান, কিন্তু বিজেপি এখানে একটু বেকায়দায় আছে। যে কটি আইনের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করছে সেগুলোর উদ্দেশ্য হচ্ছে কৃষি অর্থনীতিতে ব্যাপক সংস্কারের মাধ্যমে এই খাতে কর্পোরেট জগতের ব্যবসা করার সুযোগ সৃষ্টি করা। এই সংস্কার বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি বড় ব্যবসায়ীদের বন্ধুদল হিসেবে পরিচিত এবং কৃষিখাতে এই সংস্কার তাদের অর্থনৈতিক নীতিমালার গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত হয়। কাজেই তারা চেষ্টা করবে যাতে এখানে কোনো ছাড় না দিতে হয়। তবে এই আন্দোলনকে দমাতে হলে বিজেপিকে একটা বড় রাজনৈতিক মূল্যও দিতে হতে পারে। সবশেষে আমাদের অনুষ্ঠান নিয়ে একটি চিঠি পাঠিয়েছে নেত্রকোনার কেন্দুয়া থেকে মারিয়া কেব্বতিয়া ইসলাম। 9ই ডিসেম্বর রাতের পরিক্রমা অধিবেশনে জানতে পারলাম বিবিসি বাংলার বুধবারের ফোন ইনের পরিবর্তে খেলাধুলা নিয়ে নতুন একটি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে। আমি এ পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলতে চাই, এর পাশাপাশি এ সপ্তাহের সাক্ষাৎকার অনুষ্ঠানটি যদি ফিরিয়ে আনা যেত তবে আরও চমৎকার হতো। যে কোনো একটি কম গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিয়ে সেটাকে ফিরিয়ে আনা যায় কিনা তা একটু গুরুত্ব দিয়ে ভেবে দেখবেন। সমস্যাটা সেখানেই মারিয়া কিব্বতিয়া ইসলাম। সব ফিচারই তো সমানভাবে গুরুত্বপূর্ণ মনে হয়, কোনোটাকে কম গুরুত্বপূর্ণ ভাবা খুবই কঠিন কাজ। বুধবারের ফোন ইনটা বাদ দেওয়া সম্ভব হচ্ছে কারণ সোমবারের ফোন ইনটা থাকছে, যেখানে করোনা ভাইরাস ছাড়াও অন্যান্য স্বাস্থ্য বিষয়ে শ্রোতারা প্রশ্ন করতে পারবেন। তবে দেখা যাক, আপনার প্রস্তাব আমরা বিবেচনায় রাখব। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দীপক চক্রবর্তী, পাইকগাছা থেকে আরিফুল ইসলাম, লালমনিরহাটের সুকানদিঘি থেকে আহসান হাবিব রাজু, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে ডালিম কুমার, পটুয়াখালীর মৌকরণ থেকে শাহিন তালুকদার আর ঢাকা থেকে মিঠুন রায়। অনুষ্ঠানের সময় শেষ। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের চিঠির জবাব দিলেন সাবির মোস্তফা। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার। বৈরুত বিস্ফোরণের ঘটনায় লেবাননের বিদায়ী প্রধানমন্ত্রী এবং সাবেক 4 মন্ত্রী অভিযুক্ত। দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন তদন্তকারী বিচারক। পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ শেষ, তবে 2022 সালের আগে গাড়ি চলাচল শুরুর সম্ভাবনা কম। আর ব্রাসেলস ভিত্তিক একটি প্রতিষ্ঠান বলছে ভারতের স্বার্থে ভুয়া তথ্য ছড়িয়ে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তি খাটো করার একটি প্রচারণা তারা তাদের তদন্তে উন্মোচন করেছে।
বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধে 7:30, ভারতে সন্ধে 7টায়। শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this